আসসালামু আলাইকুম। আজকে আমরা রিয়েল অ্যানালাইসিসের চতুর্থ ক্লাসটা করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা কিছু প্রবলেম সলভ করেছি, যেখানে সুপ্রিমাম, ইনফিমাম, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করেছি। আজকে আমরা কয়েকটা থিওরি এস্টাবলিশ করতে যাচ্ছি। আচ্ছা, প্রথমে এই এক্সাম্পলটা একটু খেয়াল করা যাক। কথাগুলো সব আগের কথা, জাস্ট একটু রিপিট হবে আজকে পড়ার সুবিধার জন্য। এস একটা সেট, তার উপাদানগুলো হচ্ছে 1, 2, 3, 4। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে উপাদানগুলো 4 আছে আর বড় হতে পারে না। তাহলে 4 হচ্ছে আপার বাউন্ড। আপার বাউন্ডকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, আর সেট উপাদানগুলোকে আমরা বলি এক্স। তাহলে সেটটা বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে, যেহেতু তার আপার বাউন্ড আছে। তাহলে আমরা কি জানি, একটা সেট যখন বাউন্ডেড অ্যাবাভ হয় তখন সেটের উপাদানগুলো ওই নির্দিষ্ট সংখ্যা চেয়ে কি হয়, সমান হয় বা তার চেয়ে ছোট হয়। দেখো, সেট উপাদানগুলো হচ্ছে এক্স, সে কার চেয়ে ছোট হচ্ছে, তার আপার বাউন্ডের চেয়ে ছোট হচ্ছে, অথবা কি হয়, সমান হয়। তার মানে কি, একটা সেটে যখন আপার বাউন্ড থাকে তখন সেটে বাউন্ডেড অ্যাবাভ হয়। আপার বাউন্ড থাকা মানে সে একটা নির্দিষ্ট সংখ্যা চেয়ে আর বড় হতে পারে না। তার মানে কি, সে একটা নির্দিষ্ট সংখ্যা সমান হবে অথবা তার চেয়ে ছোট হবে। ওকে, সুপ্রিমাম কি ছিল? সুপ্রিমাম হচ্ছে যে আপার বাউন্ডের চেয়ে বড় সংখ্যা রিয়েল লাইনে আছে কিনা। দেখো, 4 হচ্ছে আপার বাউন্ড, তার চেয়ে বড় সংখ্যা আছে 5, 6, 7, 8, এরকম অসংখ্য সংখ্যক বড় সংখ্যা আছে। যে কোনো সংখ্যা দিয়ে সেটা কি হতে পারে, বাউন্ডেড অ্যাবাভ হতে পারে। তার মানে তার অনেকগুলো আপার বাউন্ড আমি খুঁজে পাচ্ছি। এই আপার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে কে, 4। এই কারণে এই 4 কে বলা হচ্ছে সুপ্রিমাম। সুপ্রিমামকে কি দিয়ে প্রকাশ করি, এস দিয়ে প্রকাশ করি। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে উপাদানটা আপার বাউন্ড হচ্ছে সেটাই হচ্ছে সুপ্রিমাম। অথবা কথা এইভাবে বলি, যে উপাদান সুপ্রিমাম হচ্ছে সেটাই হচ্ছে ওই সেটের আপার বাউন্ড। ভালো করে খেয়াল করো, যে উপাদান সুপ্রিমাম হচ্ছে সে উপাদান হচ্ছে ওই সেটের আপার বাউন্ড। তাহলে একইভাবে সুপ্রিমামের জন্য খেয়াল করো, সেটের উপাদানগুলো এস এর চেয়ে ছোট হবে। আচ্ছা, জাস্ট এই কথাটা বুঝতে পারলেই আজকের পড়াগুলো বোঝাটা খুব সহজ হবে, বিশেষ করে এই থিওরিটা। তাহলে কি পেলাম, সুপ্রিমাম হওয়ার জন্য সেটটাকে বাউন্ডেড অ্যাবাভ হতে হয়। সেটটা অবশ্যই নন এমটি সেট, আর যেহেতু বাউন্ডেড অ্যাবাভ তাহলে সে অবশ্যই রিয়েল লাইনের একটা সাবসেট হচ্ছে। ওকে, আচ্ছা খেয়াল করো, এই যে সেট, এই সেটের সুপ্রিমাম কয়টা, একটা। তাহলে আমরা বুঝতে পারছি যে কোন একটা সেটের সুপ্রিমাম কেবল একটাই থাকে, একাধিক থাকে না। এখন সেটাই আমাকে প্রমাণ করতে হবে। আজকে পড়াটা হচ্ছে এটা, দ্য সুপ্রিমাম অফ এ সেট, কোন একটা সেটের সুপ্রিমাম ইফ ইট এক্সিস্টস, যদি থাকে, ইজ ইউনিক, তাহলে কেবল একটাই হবে। তাহলে কোন একটা সেটের সুপ্রিমাম কয়টা হবে, একটা হবে, একাধিক হবে না। এটাই হচ্ছে থিওরি। আচ্ছা, তাহলে কখন আমরা একটা সেটের সুপ্রিমাম পাই, যদি সেটটা বাউন্ডেড অ্যাবাভ হয়। সেটা কি হবে, সেটা নন এমটি সেট হবে। সেটা কার সাবসেট হবে, সেটা রিয়েল লাইনের সাবসেট হবে। ঠিক প্রথম কথাটাই লিখছি, S be a non-empty bounded above subset of R। বলো, তাহলে এখন আমি সুপ্রিমাম পাবো। আচ্ছা, কয়টা সুপ্রিমাম থাকবে বলছে, একটা। আচ্ছা, আমি ধরে নিই দুইটা সুপ্রিমাম আছে, একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে S2। কার, এই S এর সুপ্রিমাম কয়টা, আমি দুইটা ধরে নিলাম। আচ্ছা, এবার খেয়াল করো তো, যে উপাদান সুপ্রিমাম হয় সেটা ওই সেটের আপার বাউন্ডে। তাহলে ঠিক একই লজিকটা এখানে বলা যায় না, S1 যদি S এর সুপ্রিমাম হয় তাহলে S1 is an upper bound of S। S2 যদি S এর সুপ্রিমাম হয় তাহলে S2 কার আপার বাউন্ড হবে, S এর আপার বাউন্ড হবে। এটা লেখা যায়, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, লিখলাম। এবারে খেয়াল করো, S1 S এর সুপ্রিমাম, আমি ধরলাম S1 টা হচ্ছে S এর সুপ্রিমাম। আচ্ছা, S1 যদি S এর সুপ্রিমাম হয় তাহলে খেয়াল করো তো, 2 নাম্বার কন্ডিশনটা কি, S2 is an upper bound of S। S2 কি, S এর আপার বাউন্ড। তার মানে কি, S2 এর চেয়ে আর কোনো সংখ্যা বড় হতে পারে না। তার মানে আমার এই S1 টা S2 এর চেয়ে বড় হওয়ার আর সুযোগ নেই যদি S2 আপার বাউন্ড হয়। তাহলে দেখো, আমার S1 হয় S2 সমান হবে অথবা তার চেয়ে ছোট হবে। কখন, আবার খেয়াল করো, S1 আমি ধরতেছি যে S1 টা হচ্ছে S এর সুপ্রিমাম। ওকে, এখন আমি এই 2 নাম্বার কন্ডিশনটা কি, 2 নাম্বার কন্ডিশন হচ্ছে S2 is an upper bound of S। তার মানে S2 হচ্ছে বড় সংখ্যা আর হওয়ার সুযোগ নেই। তার মানে আমার S1 টা হয় S2 সমান হবে অথবা তার চেয়ে কি হবে, ছোট হবে। তাহলে এটা আমরা লিখতে পারি ইকুয়েশন নাম্বার 1। বলো, আচ্ছা, এবার আমি ধরি S2 হচ্ছে S এর সুপ্রিমাম। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে S2 is an upper bound of S। S2 যদি S এর সুপ্রিমাম হয় তাহলে খেয়াল করো তো, যে উপাদান সুপ্রিমাম হয় সেটা ওই সেটের আপার বাউন্ড হবে। তাহলে আমার S1 টা হয় S2 সমান হবে অথবা তার চেয়ে কি হবে, ছোট হবে। তাহলে এটা আমরা লিখতে পারি
আচ্ছা, S2 যদি S এর সুপ্রিমাম হয় তখন এক নম্বর কন্ডিশনটা কি খেয়াল করো, S1 ইজ অ্যান আপার বাউন্ড অফ S। তাহলে এই মুহূর্তে S এর সবচেয়ে বড় উপাদানটা হচ্ছে S1, তাহলে S1 হচ্ছে বড় হওয়ার সুযোগ আর কারণে, তাহলে S2 হয় S1 এর সমান হবে অথবা তার চেয়ে ছোট হবে, ঠিক এই কথাই লিখতাম, S2 ইজ লেস দ্যান অর ইকুয়াল S1। তাহলে এখানে কয়টা পেলাম, 1 এবং 2। আচ্ছা, এই দুইটাকে সমন্বয় করলে কি হয়, S1 ইজ লেস দ্যান অর ইকুয়াল S2, S2 ইজ লেস দ্যান অর ইকুয়াল S1। তার মানে কি বলা যায়, দুইটার মধ্যে কমন ব্যাপারটা হচ্ছে S1 ইকুয়াল টু S2। তাহলে দেখো তো আমরা সুপ্রিমাম কয়টা বলেছি, দুইটা বলেছি, এই দুইটা হচ্ছে আসলে একটাই, তার মানে সুপ্রিমাম কয়টা হয়ে গেল, একটা হয়ে গেল। তাহলে আমার S এর সুপ্রিমাম কয়টা পেলাম, S এর সুপ্রিমাম পাচ্ছি আমরা একটা। এটা হচ্ছে সে থিওরি। ওকে, এক্সাম্পল আবারও খেয়াল করো। আচ্ছা, এই সেটের ছোট উপাদান কে, 1, তাহলে 1 এর চেয়ে ছোট হওয়ার সুযোগ এই মুহূর্তে আর কারো নেই, তাহলে 1টা হচ্ছে এই সেটের লোয়ার বাউন্ড। তাকে কি দিয়ে প্রকাশ করি, লোয়ার বাউন্ডকে L দিয়ে প্রকাশ করি। সেটের উপাদানগুলোকে কি দিয়ে প্রকাশ করি, X দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো কোন একটা উপাদান যখন লোয়ার বাউন্ড হয় তখন সেটের অন্যান্য উপাদানগুলো ওই সংখ্যার সমান হয় বা তার চেয়ে বড় হয়। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এই উপাদান এদের চেয়ে ছোট হবে অথবা সমান হবে। দেখো L is less than or equal X। আচ্ছা, কোন একটা সেটের মধ্যে যখন আমরা লোয়ার বাউন্ড পাই তখন সেটটা হয় বাউন্ডেড ভ্যালু। কি বললাম, কোন একটা সেটের মধ্যে যদি কোন একটা লোয়ার বাউন্ড থাকে তখন বুঝতে হবে সেটটা বাউন্ডেড ভ্যালু। ওকে, এবারে খেয়াল করো ইনফিমাম কি ছিল, ইনফিমাম ছিল যে লোয়ার বাউন্ডের যে ছোট সংখ্যা রিয়েল লাইনে আছে কিনা, আছে কি 0 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে, অসংখ্য সংখ্যক হতে পারে। তাহলে এরকম যে কোনো সংখ্যা দিয়ে সেটটা কি হতে পারে, বাউন্ডেড ভ্যালু হতে পারে। তার মানে এই সেটের জন্য যে কোনো উপাদান, এই ছোট উপাদানগুলো তার জন্য কি হতে পারে, লোয়ার বাউন্ড হতে পারে। এই লোয়ার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে বড় কি, সবচেয়ে বড় হচ্ছে 1। তাহলে এই 1 কে বলছি আমরা ইনফিমাম। আর এই ইনফিমাম কে কি দিয়ে প্রকাশ করি, টি দিয়ে প্রকাশ করি। তাহলে খেয়াল করো, তাহলে যে উপাদানটা ইনফিমাম হচ্ছে সেই উপাদানটা ওই সেটের জন্য লোয়ার বাউন্ড হচ্ছে। তাহলে কি বললাম, যে উপাদান ইনফিমাম হচ্ছে সেই উপাদান ওই সেটের জন্য লোয়ার বাউন্ড হচ্ছে। তাহলে দুটো কথা এখানে খেয়াল করো, একটা হচ্ছে কোন একটা সেটের মধ্যে যদি লোয়ার বাউন্ড থাকে তাহলে ওই সেটের বাউন্ডেড ভ্যালু হবে। লোয়ার বাউন্ড থাকা মানে কি, ওই উপাদানের চেয়ে আর ছোট হতে পারে না, হয় তার সমান হবে অথবা তার চেয়ে বড় হবে, কিন্তু ছোট হওয়ার সুযোগ তার নেই। আচ্ছা, আর ইনফিমাম হওয়া মানে কি, কোন একটা উপাদান ইনফিমাম হওয়া মানে ওই উপাদানটা ওই সেটের জন্য লোয়ার বাউন্ড হওয়া। আচ্ছা, এখন কি, এখানে আমরা কয়টা ইনফিমাম পেয়েছি, আমরা পেয়েছি একটা। তাহলে আমরা বুঝতেই পেরেছি যে কোন একটা সেটে যদি ইনফিমাম থাকে তাহলে কেবল একটাই থাকবে। এখন বলা হচ্ছে সেটা প্রমাণ করো। দ্য ইনফিমাম অফ এ সেট S ইফ ইট এক্সিস্টস, কোন একটা সেটের মধ্যে যদি ইনফিমাম থাকে, ইজ ইউনিক, তাহলে সেটা কেবল একটাই হবে, সে প্রমাণটা করতে হবে। তাহলে আমরা কি জানি, একটা সেট ইনফিমাম কখন থাকে, প্রথম কথা হচ্ছে সেটা বাউন্ডেড ভ্যালু হবে, সেটা নন এমপ্টি সেট হবে, সেটা R এর সাবসেট হবে। প্রথম কথা লিখলাম, S হচ্ছে বাউন্ডেড ভ্যালু, সেটা হচ্ছে নন এমপ্টি সেট, সেটা কার সাবসেট, সেটা রিয়েল লাইনের সাবসেট লিখলাম। আচ্ছা, ইনফিমাম কয়টা থাকবে বললো, একটা। আচ্ছা, আমি ধরে নিই দুইটা আছে, একটা হচ্ছে T1 আর একটা হচ্ছে T2, কার, S এর। এগুলো কি, এগুলো হচ্ছে ইনফিমাম। আচ্ছা, তাহলে যে উপাদান ইনফিমাম হয় সেই উপাদান ওই সেটের জন্য কি হয়, লোয়ার বাউন্ড হয়। তাহলে T1 যদি ইনফিমাম হয় S এর, তাহলে T1 টা কি হবে, S এর জন্য লোয়ার বাউন্ড হবে। T2 যদি ইনফিমাম হয় তাহলে T2 S এর জন্য লোয়ার বাউন্ড হবে। আমরা লিখতে পারি, লিখলাম এই পর্যন্ত। ওকে, আচ্ছা এবার খেয়াল করো। আচ্ছা, আমি ধরে নিই যে T1 হচ্ছে S এর ইনফিমাম। আচ্ছা, তাহলে তখন দেখো তো কন্ডিশন 2 খেয়াল করো তো, T2 is a lower bound of S। T2 লোয়ার বাউন্ড অফ S মানে কি, অর্থাৎ T2 চেয়ে আর ছোট কেউ হতে পারে না। তাহলে দেখো তো T2 এবং T1, তাহলে T1 T2 চেয়ে ছোট হওয়ার আর সুযোগ নেই। যদি এই কন্ডিশনটাকে আমরা সত্য বলে ধরে নিই, তাহলে T1 T2 চেয়ে ছোট হতে পারে না, হয় সমান হবে অথবা তার চেয়ে বড় হবে। ঠিক এই কথাটাই বললাম। দেখো
T1 যদি S এর ইনফিমাম হয় তখন আমরা এই 2 নাম্বার দিয়ে কি লিখতে পারি, 2 নাম্বার দিয়ে লিখতে পারি, তাহলে ছোট কে হবে, এই দুটার মধ্যে অবশ্যই T2 হবে, কারণ T2 হচ্ছে লোয়ার বাউন্ড, এর চেয়ে ছোট হওয়ার সুযোগ আর কারণে, হয় এই দুইটা সমান হবে অথবা T2 ছোট হবে, ঠিক এটা লিখলাম, T2 is less than or equal T1, ইকুয়েশন নাম্বার 1 হলো। আচ্ছা এবারে খেয়াল করো, আমি যদি এটাকে ইনফিমাম ধরি, T2 হচ্ছে S এর ইনফিমাম, আচ্ছা তাহলে কন্ডিশন 1 কি, T1 is a lower bound of S, এটা মানে কি, অর্থাৎ T1 এর চেয়ে ছোট হওয়ার সুযোগ আর কোনো উপাদান নেই, হয় তার সমান হবে কিন্তু ছোট হতে পারবে না, বড় হবে। তাহলে দেখো, তাহলে T2 T1 এর চেয়ে বড় হবে অথবা তার সমান হবে, ঠিক এই এক্সপ্রেশনটা লিখলাম। দেখো তাহলে এই দুইটার মধ্যে সমান কে হচ্ছে, এই দুইটার মধ্যে বড় কে হচ্ছে, তাহলে এই দুইটার মধ্যে বড় হচ্ছে T2, তাহলে ছোট কে হচ্ছে, ছোট হচ্ছে T1, তো এটাই লিখলাম, T1 is less than or equal T2, সর্বোচ্চ কি হতে পারে, সমান হতে পারে। ওকে, এবার দেখো 1 এবং 2, তাহলে এই দুইটাকে যদি সমন্বয় করি তাহলে কি হয়, T1 equal to T2, তার মানে কি T1 এবং T2 সমান, তাহলে T1 এবং T2 সমান মানে ভ্যালু কয়টা হয়ে গেল, একটা হয়ে গেল, তাহলে ইনফিমাম কয়টা পেয়ে গেলাম, একটা পেলাম, তাহলে কোন একটা সেটে ইনফিমাম কয়টা থাকে, কেবল একটাই থাকে, এটাই হচ্ছে সেই প্রমাণটা। ওকে, আজকের ক্লাসে আমরা শেষের থিওরিটা খেয়াল করি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি। এখানে 3টি সংখ্যা নিয়ে কাজ করা হবে, দুটো বাস্তব সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা। তো দুটো বাস্তব সংখ্যার মধ্যে একটা চমৎকার ঘটনা ঘটবে, একটার উপর কন্ডিশন দেওয়া আছে। আচ্ছা একটু দেখি কি বিষয়টা। x এবং y দুটো বাস্তব সংখ্যা, এই দুটো বাস্তব সংখ্যার মধ্যে বলা হচ্ছে x টা কেমন, x হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে দেখো দুটো বাস্তব সংখ্যার মধ্যে x এর উপর কন্ডিশন দিয়ে দিচ্ছে, যেখানে x টা হচ্ছে ধনাত্মক সংখ্যা। আচ্ছা যদি এমনটি হয়, বলা হচ্ছে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার n, তাহলে এমন একটা পূর্ণ সংখ্যা n খুঁজে পাওয়া যাবে যার জন্য আমার এই সম্পর্কটা সত্য হবে, সেটা কি, n x is greater than y, অর্থাৎ কোন একটা পূর্ণ সংখ্যাকে যদি আমি পূর্ণ সংখ্যা দিয়ে যদি আমি x কে গুণ করি, সে সংখ্যাটা y এর চেয়ে বড় হবে, এটাই হচ্ছে আমার থিওরি। তাহলে খেয়াল করে এখন 3টি সংখ্যা নিয়ে কাজ করা হচ্ছে, দুইটা বাস্তব সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা। তো দুইটা বাস্তব সংখ্যার মধ্যে কার উপর কন্ডিশনটা দেওয়া আছে, x এর উপর, x টা কেমন, এটা ধনাত্মক সংখ্যা। তাহলে কার উপর কন্ডিশন দেওয়া নেই, y এর উপর, তাহলে y টা কি, y টা কি হতে পারে, y ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে। আচ্ছা কোন একটা সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে, এই লটাকে বলা হয় ট্রাইসোটমি ল। এই ওয়ার্ডটা আমরা বেশ কয়েকবার ইউজ করেছি, আমি এটা বলতে ভুলে গিয়েছি যে ট্রাইসোটমি ল মানে কি, অর্থাৎ কোন একটা সংখ্যা হয় শূন্য হবে, হয় ধনাত্মক হবে অথবা ঋণাত্মক হবে, যে কোনো একটা সংখ্যা হবে, এটাকে বলা হয় ট্রাইসোটমি ল। আচ্ছা তাহলে খেয়াল করি কয়টা সংখ্যা নিয়ে কাজ করছি, কয়টা বাস্তব সংখ্যা, দুইটা বাস্তব সংখ্যা লিখলাম, এই দুইটা বাস্তব সংখ্যার মধ্যে কে ধনাত্মক, x। আচ্ছা তাহলে এখানে y এর উপর যেহেতু কন্ডিশন নাই, তাহলে y টা কি হতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। তাহলে এই ল দিয়ে আমরা কি বলতে পারি, হয় y টা শূন্যের চেয়ে ছোট, অথবা y টা শূন্য, অথবা y টা কি শূন্যের চেয়ে বড়। তাহলে এই 3টা কন্ডিশন আমরা পেয়ে গেলাম। তাহলে y এর হয় সে শূন্যের চেয়ে ছোট হবে, অথবা শূন্য হবে, অথবা কি হবে, শূন্যের চেয়ে বড় হবে। তাহলে এখন আমরা এই থিওরি প্রমাণ করব। আচ্ছা দেখি, এখানে y টা শূন্যের চেয়ে ছোট অথবা y টা শূন্য, এই দুটো নিলাম, এই দুটো নিয়ে প্রথমে আমরা প্রমাণটা করার চেষ্টা করি। এটা হচ্ছে কেস 1, যখন y টা শূন্যের চেয়ে ছোট অথবা y টা শূন্য। আচ্ছা এই দুটাকে যদি আমরা একসাথে করি, খেয়াল করো তো, এভাবে লেখা যায় না, 0 is greater than or equal y, তার মানে কি y এর মানটা ধনাত্মক হচ্ছে না, y এর মানটা কি হচ্ছে না, ধনাত্মক হচ্ছে না, তার মানে y এর মান হয় শূন্য অথবা শূন্যের চেয়ে ছোট, তার মানে y এর মান শূন্য অথবা শূন্যের চেয়ে ছোট, অর্থাৎ y টা কি হচ্ছে না, ধনাত্মক হচ্ছে না। ঠিক এই কেসটা যখন হয় তখন দেখি এটা প্রমাণ হয় কিনা। আচ্ছা x টা কি ধরনের সংখ্যা বললো, x হচ্ছে শূন্যের চেয়ে বড়। আচ্ছা আমি একটা যে কোনো একটা পূর্ণ সংখ্যা নিই, এই পূর্ণ সংখ্যা দিয়ে যদি আমি x কে গুণ করি, তাহলে গুণফলটা কি হবে, একটা ধনাত্মক সংখ্যা হবে না? তাহলে আমরা বলতে পারি না x is greater than 0, x এর পরিচয় কি ছিল, x হচ্ছে গ্রেটার দ্যান 0। তাহলে আমি এই ন্যাচারাল নাম্বার থেকে যে কোনো সংখ্যা তুমি নাও, এই ন্যাচারাল নাম্বার দিয়ে যদি তুমি x কে গুণ করো, তাহলে গুণফলটা অবশ্যই সেটা একটা ধনাত্মক সংখ্যা হবে, লিখলাম। আচ্ছা দেখো তো এখানে 0 is greater than or equal কত, y, তাহলে এখন আমরা এটা লিখতে পারি, এটা যোগ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে দেখো তো এটাকে কি লেখা যায়, x is greater than y, এখান থেকে এটা বলা যায় কিনা। তাহলে আমার প্রথম প্রমাণটা চলে এসেছে, কখন,
ওয়াইটা শূন্য চেয়ে ছোট হবে অথবা ওয়াইটা শূন্য হবে, অর্থাৎ ওয়াইটা কি হলে নন নেগেটিভ হবে। তাহলে ওয়াই যদি নন নেগেটিভ হয় তাহলে আমার প্রথম প্রমাণটা হয়ে গেল। এখন আমরা আরেকটা প্রমাণ করে দেখাবো, বাকিটা দেখাবো। ওকে, তাহলে আমরা এই দুটোর জন্য প্রমাণ করে ফেললাম, অর্থাৎ এই দুটো যখন হয় তখন এটা সত্যতা আমরা খুঁজে পেয়েছি। আচ্ছা, এখন বাকি রইল কি, ওয়াইটা ধনাত্মক সংখ্যা হবে। ওয়াই ধনাত্মক সংখ্যা হলে এটা সত্য, সেটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা একটু আমরা অন্য একটা ওয়েতে প্রমাণ করি। আমি ধরে নিই যে এটা সত্য না, কোনটা, nx is greater than y। তা এটা সত্য না মানে কি হয়, তাহলে আচ্ছা কি বলছে খেয়াল করো, we assume that, আমরা ধরে নিই the statement is false, আমার এই স্টেটমেন্টটা সত্য না। that is there exists no natural numbers such that, অর্থাৎ আমি কোন ন্যাচারাল নাম্বার এমন পাবো না যার জন্য এই স্টেটমেন্টটা সত্য হয়। তাই এই স্টেটমেন্ট সত্য না হলে স্টেটমেন্টটা কেমন হবে, তাহলে হয় nx y এর সমান হবে অথবা তার চেয়ে ছোট হবে। আমি ধরে নিই আমার স্টেটমেন্টটা হচ্ছে এটা, আমার স্টেটমেন্ট এটা না, আমার স্টেটমেন্ট হচ্ছে এটা। আচ্ছা, এটা ধরে যদি আমি কাজটা করি তাহলে খেয়াল করো, এখানে n এর পরিচয় কি, n হচ্ছে ন্যাচারাল নাম্বার। আচ্ছা, আমি ওইদিকে কি দিয়ে ভাগ করলাম, আমি x দিয়ে ভাগ করলাম। আচ্ছা দেখো তো, এই সংখ্যা, এই n কি, n হচ্ছে ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস এর মধ্যে কার হচ্ছে 1 2 3 4 5 এই সংখ্যাগুলো। আচ্ছা দেখো তো, এই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে ছোট বা সমান বা ছোট হচ্ছে, তাহলে y বাই x টা কি হচ্ছে, আপার বাউন্ড হচ্ছে কার, ন্যাচারাল নাম্বারস এর জন্য। আচ্ছা, ন্যাচারাল নাম্বারস এ আপার বাউন্ড পাওয়া যায় নাকি, না, কিন্তু এখানে বলতেছে y বাই x টা হচ্ছে আপার বাউন্ড, কার জন্য, ন্যাচারাল নাম্বারস এর জন্য। কারণ কি, এই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট সংখ্যার সমান বা তার চেয়ে ছোট, এই নির্দিষ্ট সংখ্যাকে আমরা বলছি আপার বাউন্ড। তাহলে y বাই x টা হচ্ছে আপার বাউন্ড, কার জন্য হচ্ছে, সেটা ন্যাচারাল নাম্বারস এর জন্য হচ্ছে, এই ন্যাচারাল নাম্বারস এর জন্য হচ্ছে। কিন্তু এটা তো সত্য না, দিস ইজ এ কন্ট্রাডিকশন, এটা কন্ট্রাডিকশন করছে টু দ্য ফ্যাক্ট দ্যাট, কারণ আমরা জানি কি n ইজ আনবাউন্ডেড অ্যাবাভ, এটা বাউন্ডেড অ্যাবাভ না, এটা হচ্ছে আনবাউন্ডেড অ্যাবাভ, কারণ ন্যাচারাল নাম্বারস এর কি নেই, কোনো আপার বাউন্ড নেই। তাহলে আমার এই কথা সত্য না। তাহলে এই কথা সত্য না কেন হলো, আমরা স্টেটমেন্টকে এভাবে ধরেছি তাই, তার মানে স্টেটমেন্ট এটা সত্য না। তাহলে স্টেটমেন্ট কোনটা হবে, স্টেটমেন্ট এটা হবে। তাহলে আমার প্রমাণটা হয়ে গেল। সো আওয়ার অ্যাজাম্পশন দ্যাট, আমরা যে অ্যাজাম্পশনটা করেছি সেটা রং ছিল। তাহলে সত্যটা কি ছিল, সত্য হচ্ছে এটা। তাহলে আমার প্রমাণটা হয়ে গেল। সেই প্রমাণটা কি, nx is greater than y। কখন, যখন y টা ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা তিনটা অবস্থায় সেটা প্রমাণ করলাম। y টা ঋণাত্মক সংখ্যা অথবা শূন্য, এটা হচ্ছে কেস 1, আর y টা ধনাত্মক সংখ্যা, এটা হচ্ছে কেস 2। আচ্ছা, এই যে প্রমাণটা করলাম, এই প্রমাণটাকে বলা হচ্ছে R is Archimedean। ওকে, আজকে এই পর্যন্ত থাক, পরের ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরো কয়েকটা থিওরি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।